কিন্তু প্রশ্ন উঠছে, হাজার হাজার কোটি টাকার এই চক্র কি কেবল একজন নেতার অঙ্গুলি হেলনে চলত? 4,000 কিলোমিটার সীমান্ত ভারত বাংলাদেশ, বিএসএফের পাহারা, পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে বছরের পর বছর চলল এই কারবার? আমি বলছি, তৃণমূল আমলে সবচেয়ে বহু চর্চিত যে মামলা, গরু পাচার মামলা, সেই মামলায় কি হলো? আজ ভয়েস 9 বাংলায় আমরা পর্দাফাঁস করব সেই অজানা তথ্যের, যা হয়তো তদন্তকারী সংস্থা এড়িয়ে যাচ্ছে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আপনারা অনেকেই বলবেন, অনুব্রত মণ্ডল তো জেলে গিয়েছিলেন, এখন তো জামিনে মুক্ত তিনি, তাহলে নতুন করে বলার কি আছে? কিন্তু আসল কাহিনী কি শুধু অনুব্রত? ইডি আর সিবিআই এর চার্জশিট যদি আপনি মন দিয়ে পড়েন, তবে দেখবেন গরু পাচারের এই জাল পশ্চিমবঙ্গের প্রায় 5টা সীমান্ত জেলা জুড়ে ছড়িয়েছিল। মুর্শিদাবাদ থেকে উত্তর 24 পরগনা, প্রতিটি রুটে ছিল আলাদা আলাদা সিন্ডিকেট। বীরভূমের একজন নেতার পক্ষে কি সম্ভব ছিল এই 4,000 কিলোমিটারের আন্তর্জাতিক সীমানা ম্যানেজ করা? ভেবেছেন কখনো যে একা অনুব্রত? তারপর কি হলো মামলার? দেখুন, সিবিআই যে এফআইআর করেছিল তাতে 1 নম্বরের নাম ছিল প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের, অথচ 2024-এর আপডেট বলছে তিনি এখন জামিনে। প্রশ্ন হলো, যদি পাচারের টাকার চূড়ান্ত গন্তব্য বা এন্ড বেনিফিশিয়ারিদের হদিশি না পাওয়া যায়, তবে এই তদন্ত কি কেবল কয়েকজনের গ্রেপ্তারিতেই শেষ হয়ে যাবে? টাকা কোথায় গেল? গরু পাচারের কোটি কোটি টাকা কারা কারা যুক্ত ছিল এর সঙ্গে? 2 জন মাত্র, বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার আর অনুব্রত মণ্ডল। অনেককে তো ডাকা হয়েছিল গরু চুরির মামলায়, কি হলো? প্রশ্নটা বিজেপি যখন বিরোধী শিবিরে ছিল করেছিল, তাই এখন মানুষ বিজেপির কাছেই জানতে চাইছে, গরু চুরির ফাইল কি আলাদাভাবে খোলা হবে, নাকি তদন্ত যেমন ঢিমে তালে চলছিল সেভাবেই চলবে? সীমান্তে আটক হওয়া গরুর নিলাম থেকে শুরু করে পাচারকারীদের যাতায়াত, অর্থ লেনদেন, সব কিছু নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এই মামলার তদন্তকারীরা দাবি করেছিলেন পাচার থেকে আসা অর্থের একটা বিরাট অংশ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছত। এই কারণেই তদন্তের কেন্দ্রে চলে এসেছিলেন বীরভূমের তৎকালীন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরে ইডি ও সিবিআই তাকে গ্রেপ্তার করে। অনুব্রত মণ্ডল তো গ্রেপ্তার হয়েছিলেন, তিহাড়ে গিয়েছিলেন, অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে, ইডি সিবিআই তদন্ত করছে। কিন্তু আজও সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, গরু পাচার মামলার সবচেয়ে বড় রহস্য হয়তো অনুব্রত মণ্ডল নন। আপনারা কি বলছেন? দেখুন, আপনারা দেখেছেন দিনের পর দিন ধরে গরু পাচার নিয়ে কি না কি হয়েছে। গরু কোথা থেকে এসেছে, কোথা দিয়ে গেছে, কারা কারা ছিল এর সঙ্গে, বাংলাদেশে কিভাবে পাচার হলো, একটা বিরাট চক্র। কিন্তু এই বিরাট চক্রের কি হলো? ধরা পড়ে গেল সবাই। কেন সিবিআই এর মামলাগুলো এত ধীর গতিতে চলছে? এখন তো ডবল ইঞ্জিন সরকার, এখন তো গতি আসার কথা। একটা ইঞ্জিনে যে গতি, তার চেয়ে 2টো ইঞ্জিন হলে তো গতি বাড়বে। গরু পাচার মামলার সবচেয়ে বড় রহস্য, মানুষ বলছে অনুব্রত নন, শুধু একা অনুব্রত নন, তার সঙ্গে একটা চক্র আছে। তাহলে সেই চক্রের বাকি মাথারা কোথায়? প্রশ্ন করছে জনগণ, কবে তারা গ্রেপ্তার হবে? বাংলার মানুষ জানতে চাইছে। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্তে বছরের পর বছর ধরে গরু পাচারের একটা বড় চক্র কাজ করছিল। সেই চক্র কি বন্ধ হয়ে গেছে? জানেন আপনারা আর গরু পাচার হয় কি না জানেন? দেখুন, সাধারণ মানুষ প্রশ্ন করছে, বাংলার সাধারণ মানুষ প্রশ্ন করছে, কেননা এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। চরম চরম ঢাকের কথা ছেড়ে দিন, বাকি কোথায় গেল সেই টাকা? কোথায় গেল সেই প্রভাবশালী ব্যক্তিগুলো? তাদের কেন ধরা হচ্ছে না, প্রশ্ন করছে সাধারণ মানুষ। হ্যাঁ, এটা স্বীকার করা যায় যে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য কোনো জমির সংস্থান করেনি, কিন্তু এই সরকার করেছে। সীমান্তে কাঁটাতার লাগছে, ভবিষ্যতে হয়তো পাচার রোধ করা যাবে, মানুষ আশা করছে। কিন্তু
যে মামলাটা চলছে সেই মামলায় কজনকে গ্রেপ্তার করা হয়েছে? শুরু থেকে কিছু বিএসএফ কর্মকর্তার নাম সামনে এসেছিল। প্রশ্ন করছে কেন? একজন প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্টকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারী সংস্থা কি অভিযোগ করেছিল? সীমান্তের কিছু সদস্য পাচারকারীদের সুবিধা পাইয়ে দিতেন। আর জেনে রাখুন আর একটা কথা, এই গরু পাচার চক্র কিন্তু 2020-21 সালে শুরু হয়নি। বহু বছর ধরে সীমান্তবর্তী জেলা দিয়ে গরু পাচার হয়েছে। এর আগের সরকারের সময় হয়েছে, এই সরকার তৃণমূল সরকারের সময় হয়েছে, পরবর্তী সময় হয়তো হবে না এই আশাটা করছেন বাংলার মানুষ। মুর্শিদাবাদ দিয়ে, মালদা দিয়ে, উত্তর 24 পরগনা দিয়ে, নদিয়া দিয়ে, অর্থাৎ এই সীমান্তগুলো দিয়ে গরু পাচার চলতো। আর যদি এটা বহু বছরের সমস্যা হয় তাহলে বিভিন্ন সময় ক্ষমতায় থাকা প্রশাসনগুলো কি করছিল? একটা বিশাল নেটওয়ার্ক, আপনারা নিজেরা ভেবে দেখুন, একটা বিশাল নেটওয়ার্ক 4000 কিলোমিটার ব্যাপী এবং দেশের অভ্যন্তরে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে, বিহার থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে গরু এসে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে বর্ডার দিয়ে চলে যাচ্ছে। এই যে বিরাট নেটওয়ার্ক, একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে ঢুকছে, সেই রাজ্য থেকে আন্তর্জাতিক সীমানায় পৌঁছচ্ছে, সেখান থেকে পাচার হচ্ছে। তাহলে এই যে দীর্ঘ পথ, এই পথটা শুধুমাত্র একজন নেতা কন্ট্রোল করছে। দেখুন, একটা ট্রাক ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, নাকা চেকিংয়ে পুলিশের নজর এড়াতে পারে না। আবার সীমান্ত পার করার সময় বিএসএফের নজরদারিও থাকে তুঙ্গে। যদি গাড়ি করে নিয়ে যাওয়া হয় আর যদি তাড়িয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সম্ভব নয়। বিভিন্ন জায়গায় কাঁটা তার ছিল না, সেখান দিয়ে গরু পাচার হয়েছে। কিন্তু এই যে একটা বিরাট চক্র, হাজার হাজার গরু পার হয়ে গেল ওপারে, এই চক্রের শিকড় পর্যন্ত কি পৌঁছানো গিয়েছিল? কারণ এর সঙ্গে প্রশাসন যদি যুক্ত না থেকে এত বড় নেটওয়ার্ক চালানো সম্ভব নয়। কি ভাবছেন সরকার এখন? মানুষ জানতে চাইছে। বিএসএফের দেখুন, বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। যদি কোনো বিএসএফ সদস্য দোষী হন তাহলে সেই দায় শুধুমাত্র রাজ্যের নয়, কেন্দ্রেরও। ফলে কেন্দ্রীয় ব্যবস্থাকে প্রশ্নের মুখে পড়তে হয়। আর বিজেপি যখন বিরোধী দল হিসাবে ছিল এই রাজ্যে, তখন তারা পরিষ্কার ভাষায় অভিযোগ করেছিল এটা একটা বিরাট চক্র, এটা ছোটোখাটো কোনো অপরাধ নয়, এটা একটা সংগঠিত চক্র, এর মধ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে, প্রশাসনিক যোগসাজশ রয়েছে, আর বিরাট একটা দুর্নীতি চক্র রয়েছে। তারা দাবি করতেন পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনা হবে, যারা জড়িত সবাইকে ধরা হবে। সাধারণ মানুষ তাই এখন প্রশ্ন তুলছেন, সে পুরো নেটওয়ার্কটা কোথায়? কতজনের বিচার শেষ হয়েছে? কতজন দোষী সাব্যস্ত হয়েছেন? কতজন এখন তদন্তের অপেক্ষায়? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নাম সবার জানা, কিন্তু যার নাম দিয়ে সিবিআইয়ের এফআইআর শুরু হয়েছিল, সেই প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের মামলার শেষ পরিণতি কি? বিচার কোথায় দাঁড়িয়ে? দেখুন, ভারতের রাজনীতিতে একটা প্রবণতা প্রায় দেখা যায়, কোনো বড় দুর্নীতির অভিযোগ উঠলে সংবাদ মাধ্যমে একবারে তেড়ে ফুঁড়ে ওঠে, কয়েকজন বড় নেতা গ্রেপ্তার হয়ে যায়, তারপর আলোচনার কেন্দ্র বদলে যায়। কেননা মানুষ ভুলে যায়, আর মানুষকে ভুলিয়ে দেওয়া হয়। মানুষ আবার নতুন খবর নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করতে শুরু করে দেয়। কিন্তু যে প্রশ্নগুলো উঠেছিল গরু পাচার মামলায়, সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর মেলেনি। মানুষ বলছে, আমি বলছি না, মানুষ জানতে চাইছে যে তৃণমূল আমলে এত দুর্নীতি, কিন্তু এখন তো গ্রেপ্তার হচ্ছে শুধু তৃণমূল নেতারা যারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু মূল দুর্নীতিগুলোর কি হলো? যেগুলো এই বাংলাটাকে ফোঁপড়া করে দিয়ে গিয়েছিল, চাকরি চুরি থেকে সমস্ত কিছু, সেগুলো কি হলো? অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রচুর খবর হয়েছে, কিন্তু গোটা চক্রের আর্থিক নেটওয়ার্ক, সীমান্তের যোগসাজশ, প্রশাসনিক ব্যর্থতা, সবটা সামনে এসেছে। আপনারাই বলুন কতটুকু জানতে পারেন? সংবাদ মাধ্যমগুলো কি সব বলছে? এখন তদন্তে কয়েকশো কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছিল। যদি এত বড় অঙ্কের টাকার লেনদেন হয়, তাহলে সেই অর্থের ট্রেল কোথায় ছিল? কারা সেই প্রভাবশালী যারা এই টাকার ভাগ পেয়েছিল? তখন তো শোনা গিয়েছিল ট্রাকে করে টাকা গিয়েছিল, গাড়ি করে টাকা গিয়েছিল, কোথায় গিয়েছিল? সাধারণ মানুষ কিন্তু শুধু গ্রেপ্তারের খবরটা শোনে, তারপর কি হয়? আর যদি গরু পাচার চক্র একটা বিরাট বড় চক্র হয়ে থাকে, শুধুমাত্র একজন মানুষকে কেন্দ্র করে সম্ভব? যদি রাজনৈতিক নেতা জড়িত থাকে,
তৃণমূল হোক বা অন্য কোনো দলের হোক, তদন্ত হোক। যদি পুরোনো আমলে যদি কেউ যুক্ত থাকে, বামফ্রন্ট আমলের, তদন্ত হোক। যদি যদি সীমান্তরক্ষী বাহিনীর কেউ জড়িত থাকে, তদন্ত হোক। মানুষ বলছেন যদি প্রশাসনে কেউ জড়িত থাকে, তদন্ত হোক। কিন্তু তদন্ত যেন অর্ধেক পথে থেমে না যায়। সাধারণ মানুষ জানতে চাইছে গরু পাচার কাণ্ডের আসল সত্যটা কী। আর সবচেয়ে বড় প্রশ্ন, অনুব্রত ধরা পড়েছে, বাকিরা সব কোথায়? রাঘব বোয়ালরা, কিংপিনরা কোথায় গেল সেই টাকা? অসংখ্য প্রশ্ন, উত্তর নেই। শুধু সময় কেটে যাচ্ছে, উত্তর নেই। মানুষ ভুলে যাবে এরপর, কেননা মিডিয়া ভুলতে শুরু করেছে। বড় ঘটনা না ঘটলে আর এ খবর সামনে আসবে না। আর আপনারা দর্শকরা, আপনারা কি মনে করেন? গরু পাচার কাণ্ডে আরও বড় কোনো রাঘব বোয়াল আড়ালে থেকে গেছে? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় তদন্তের গতি এখন থিতিয়ে গেছে? কমেন্ট করে আমাদের জানান। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।